আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন, দেখবেন, প্রত্যাশা ফেসবুক পেজটিকে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকার আহ্বান রইল। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী আমলের অবসানের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। আপনাদের রয়েছে সীমাহীন প্রশ্ন এবং জিজ্ঞাসা। আপনার প্রশ্নগুলো নিরপেক্ষভাবে প্রত্যাশা উত্তর খুঁজে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ এবং ছাত্রনেতাদের কাছ থেকে। এরকমই একটি আয়োজনে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের আলোচিত লেখক, রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। স্যার, শুরুতেই আসলে প্রশ্নে চলে যাচ্ছি। আপনার সম্পর্কে আমাদের দর্শকদের জানাবেন। কি বলবো আপনাকে? সারা জীবনটাই আলোচনায় হয়, আপনি সারা জীবনটাই কেটেছে রাজনীতিতে। 1989 সালে 79 আমি ঢাকায় বুয়েটে ভর্তি হয়েছিলাম এবং তখন থেকে আমি সক্রিয় রাজনীতি জড়িয়ে যাই এবং আমাকে কেউ কোনোদিন রিক্রুট করে নাই কোন রাজনীতি দল, আমি নিজেই করছি। এই রাজনীতি জার্নি শুরু হয়েছে, শুরু হতে হতে একটা পর্যায়ে সেকেন্ডারি উঠার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছি আরো সক্রিয় রাজনীতিতে ঢোকার কারণে। একেবারে জেল টেল খেটে শেষে যখন ফেরত আসলাম তখন এর সাথে পতন হওয়ার পরে আবার বুয়েটে ফেরত গেছি। পড়াশোনা শেষ করেছি 93-তে, সার্টিফিকেট পাইছি। এরপরে প্রফেশনালি কাজ শুরু করেছি। পরবর্তীকালে 2000 সালে আমি চলে যাই আফ্রিকার ইউএন মিশনে। সেখান থেকে মিশন শেষ করে 12 সালের দিকে আমি 12 সালে ঢাকা ফিরে আসি। ফিরে এসে আবার সেই রাজনীতি কাজ শুরু করি, কিন্তু এবার শুরু করি একেবারে সুনির্দিষ্ট করে লেখালেখি দিয়ে, বিশেষ করে আর পলিটিক্যাল সক্রিয়তা যা আছে সবই। তফাৎ হলো এতটুকুই, যেমন মনে করেন যে 13 সালে যে 5ই মে যে হেফাজতের যে মুভমেন্ট, এই মুভমেন্টের একজন সক্রিয় কেউ একজন ছিলাম আমি। নীতিন দ্বারা কি বলতে পারেন, এই সেভাবে চলতেছে। পরবর্তীকালে দীর্ঘ সময় আমি নয়া দিগন্তে লিখেছি 14 সাল থেকে এই পর্যন্ত বলতে 23 সালের শুরুর দিকে, 22 সালে শেষ হয়ে যায়। পুরা চাইনি আমার লিখতে, আমি লেখা হয়নি। আর আমার নিজের একটা ওয়েবসাইট আছে। এই আমার জীবনটা এরকম। স্যার, আপনি আসলে লেখালেখি করেন, আপনার লেখা আসলে অনেকেরই পছন্দ, আপনার অনেক ফলোয়ার আছেন। স্যার, আমরা একটা জিনিস জানতে চাই, আপনি আপনার লেখাগুলোর দিকে খেয়াল করলে একটা জিনিস দেখা যায় যে আপনি বাংলাদেশের তরুণদের আর কি যে মাইন্ডসেট আছে সেটা নিয়ে আসলে কাজ করছেন, সেটা পরিবর্তনের একটা প্রচেষ্টা আপনার রয়েছে। এই যে টোটাল জার্নি বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করে, এটা আসলে আপনার কেমন যাচ্ছে এই টোটাল জার্নিটা? না, ভালো। এটা খুবই, মানে আমাদের এখানে লেখার যে স্টাইল ছিল, কি সমস্যাটা কোথায় ছিল আসলে বলে আমি মনে করি, বা আমি যেটা ফলো করি না আসলে, ইচ্ছে করে ট্র্যাডিশনটা ভেঙে দিয়েছি। তাহলে আমাদের এখানে পলিটিক্স মানে লেখালেখি মানে ইডিওলজিক্যাল আর কি, যেই পার্টি বা ইডিওলজির পক্ষের লোক সে ওই পক্ষের হয়ে জাস্টিফাইড হোক বা না হোক জবরদস্তি ওই লাইনে নিয়ে যেতে হবে, এরকম একটা ছিল আসলে। ওখান থেকে সরে প্র্যাকটিক্যাল কথা বলতে চেষ্টা করি আমি। আর কোন ইডিওলজি বায়াসনেসটা আমি রাখি না ইচ্ছে করে। যেটা আমার কাছে মনে হয় লজিক্যাল, যেটা আমার মনে হয় জাস্টিফাইড, বাস্তব এবং সত্য সবার আগে, যেটা একটা ফ্যাক্টসটাকে আমি এখন জোর করে বদলাই দিলাম, যে টুইস্ট করে হাজির করলাম, যেহেতু এটা মিলছে না আমার তথ্যের সাথে, এইটা অন্তত করি। স্যার, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, এই প্রশ্নটা আসলে আমি অনেকবার শুনেছি, যদি আমি জানি এই প্রশ্নের উত্তর। আপনার নামের সাথে আসলে আপনার যে ফেসবুক আইডি সেটার একটা পার্থক্য আমরা দেখেছি রিসেন্ট সময়। এক কথায় বললে, এখন যে এই ফেসবুকের আইডিটা দেখছেন ফারুক সোহান, এইটা আমার সম্ভবত ৫ম ফেসবুকের আইডি। আমার সবচেয়ে সমৃদ্ধ আইডিটা ছিল, যেটা আমি 2010 সালে আমার কোন এক বন্ধু আমাকে খুলে দিয়েছিল। ওটা আমি অত ব্যবহার করি না। 10 সালে বাংলাদেশে ফেসবুক তো বুঝি না, অত অ্যাক্টিভ ছিল না। কিন্তু আমি আবার যখন 12 সালে ফিরে আসছি, 12 সালে ফিরে আসার পরে এটা অ্যাক্টিভলি ইউজ করি আমি। সেই আইডিটা তারা 18 সালের শুরুতেই সম্ভবত এটাকে তারা গায়েব করে দেয় একদম, এমন গায়েব যে এটা আজও ফিরে পাইনি আমার। এবং সবচেয়ে রিচ ডকুমেন্ট বা আমার ছবি সব ওখানে ছিল আর কি। এরপরে আমার একটা গ্রুপ ছিল, আসলে পেজ ছিল একই গৌতম দাস নামে। তো সেটাও পরবর্তীকালে আমার একটা বই আছে, বইটার নাম হলো তালেবান ও আফগানিস্তান।
এই বইটা লেখার অজুহাতে, তাও বইটাই আমি মানে তালেবান শব্দটা লিখি নাই, আমি বইয়ে একটা প্রচ্ছদটা আমার ইয়েতে দিয়েছিলাম, ফেসবুকে দিয়েছিলাম, এটা নিয়ে আপত্তি তুলে তারা আমার বিরুদ্ধে, সেকেন্ড আইডিটার বিরুদ্ধে তারা আক্রমণ শুরু, যে কেন ওখানে তালেবান লিখলাম। আমি বারে বারে বলি আমি তো লিখি নাই, আমি তো ছবিটা দিচ্ছি, ছবির মধ্যে লেখা আছে বইয়ের প্রচ্ছদের নামটা তো আমি সরাতে পারবো না। কিছু মানে চুপ করে থাকলো তারা। বছর শেষে এসে যখন সম্ভবত 19 সালে ইলেকশন, যখন ইলেকশনের আগে দেখা গেল যে আমার অ্যাকাউন্টটা তারা খেয়ে ফেলছে। সো অ্যাকাউন্টে খেয়ে দেওয়া বলতে আমার পেজেও ঢোকা যায় না, এই অবস্থা হয়ে গেল। তো পেজে অন্য বন্ধু বান্ধব যারা এখন আছে তারা চালায় আসলে, এবারে প্রতিটা অ্যাকাউন্ট আমাকে খেয়ে ফেলা হচ্ছে মানে এটা ইন্ডিয়ান আক্রমণ, রয়ের আক্রমণ, আর আমাদের লোকাল জব্বার মিয়াদের আক্রমণ, মানে মন্ত্রী জব্বার মিয়াদের আক্রমণ, এই সব কিছু মিলে এইসব চলতে থাকে। তো এই যে একটু জানতে চাচ্ছি আর কি, আপনি টোটালি বলবেন বিস্তারিত। আপনি 2013 সালে শাহবাগের আন্দোলনে যুক্ত ছিলেন সক্রিয়ভাবেই, এরপরে হচ্ছে আরেকটা ট্রান্সফরমেশন আমি দেখতে পেরেছি, আমরা সবাই দেখতে পেরেছি আপনার মধ্যে। সো ফেসিবাদীর আমলের অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? এই যে একটা টার্মে আপনি এগেইনস্টে আইডিওলজি চেঞ্জ করেছেন, এগেইনস্টে লিখেছেন, আপনি আসলে কি কি প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনাকে? দুটো কাণ্ড করছেন, একটা হলো যে খুব হিসেব করে লিখেছি, আমি জানি কোনটা হাসিনা সহ্য করবে আর কোনটা সহ্য করবে না, আমি ওটা মেপে লিখতাম, এলে একটা। আর একটা হলো যে আমি এমনিতে আমার লেখার সাবজেক্টই তাই, আমি দেশের প্রসঙ্গের চেয়ে বেশি ইন্টারন্যাশনাল প্রসঙ্গে নিয়ে লিখতাম। 14 সাল থেকে তো আমি প্রথম, ইভেন এই যে আমার পরিচয়ের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক, আমার জানার মধ্যে বাংলাদেশে এর আগে কেউ এই পরিচয় দিয়ে কেউ লিখে নেয়, নিজেকে পরিচিত করে নাই। তো এটা করতে গেছি আমি, তো এটা করে আমি আমার পরিচয় দিয়ে যখন লেখা শুরু করছি, তখন ইন্টারন্যাশনাল দিকে চলে যেতাম, চলতে গিয়ে ওখানে হয়তো একটা বা দুটো বাক্য রাখতাম বাংলাদেশের কনটেক্সটে, ওটার সাথে মিল রেখে। ফলে খুব যে আমাকে আক্রমণ করতে চাইলেই ধরতে পারতো এমন না, আবার এমন উপর দিয়ে যেতাম যে শেষ কনফিউজ হয়ে যেত। ইভেন একটা সময় আমি দেখেছি আমার ফেসবুকের আমার নিজের একটা ওয়েবসাইট আছে, সেটাও পর্যন্ত ফেসবুকে দেওয়া যেত না বা ঢোকাই যেত না, আমাকে ওই ভিপিএন দিয়ে ঢুকতে হতো, আমার নিজের ওয়েবসাইটে নিজেই ভিপিএন দিয়ে ঢুকতে হতো। সো এই অবস্থা থেকে চলতে হঠাৎ একদিন দেখলাম আর খুলে দিচ্ছে তারা। কারণটা হলো আমি চীন নিয়ে একটা লেখা লিখছিলাম, আমি তো কন্টিনিউয়াসলি চীন নিয়ে লিখি, ওটা রিলেটেড ছিল খুব সম্ভব, যতটুকু মনে করছে আমার, এটা সম্পর্কে, আপনার টিকার বিষয়টা সম্পর্কে, চীন কেন টিকা দিতে রাজি হলো এই প্রসঙ্গে আমি একটা লেখা লিখছিলাম। তো এরপর থেকে আমার এটা খুলে দিচ্ছে ওরা। এই আর কি, এইভাবে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে 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 আমি ফলে আক্রমণটা শুধু হাসিনার দিক থেকে হয়েছে তাও না, ইসলামীদের দিক থেকে হয়েছে। ইসলামীদের দিক থেকে যারা যারা মোদির পর্যন্ত লোক পাঠাইছে তাদের দলকে বাঁচানোর জন্য, তারাও পর্যন্ত আক্রমণ করছে আমাকে, যে আমার লেখা মিডিয়ালে পরে তাদের লেখা বা তাদের সম্পর্কে মোদির কাছে যাওয়া যাবে না, এই জন্য তারা আমাকে বাদ দিচ্ছে। এটা হয়েছে। এগুলোর মিল করেই তো এই জায়গায় এসছি আর কি বলতে পারেন। আমি যেটা বুঝি, এক কথায় যদি বলি, আমি যেটা বুঝি যে অ্যাকচুয়ালি বাংলাদেশে যারাই হাসিনার বিরুদ্ধে কিছু করতে চাচ্ছিল, এদের সবার কাছে আমি একটা অনুঘটক, মানে তাদের কাজটা যেন হেল্প করে তাদেরকে, আমার লেখাটা সেইভাবে হাজির হয়েছে। ফলে সমাজের যারা যেসব সেকশন ছিল এটাকে ব্যবহার করার জন্য, তারা সবাই আমার সাথে গোপনে যোগাযোগ রাখে, এবং এই জন্য আমি যে পরিমাণে সিগন্যাল ইউজ করছি এটা বলতে বাংলাদেশে আর কেউ ইউজ করে না। সারাক্ষণ এটা কারের মধ্যে সিগন্যাল লাগাই বসে আছি আমি, দুইখানা মোবাইল দিয়ে, এই মূলত এটা দিয়ে আসলে। স্যার আমরা দেখেছি যে ফেসিবাদী আমলে বিশেষ করে হাসিনার সাথে ভারতের একটা সম্পর্ক ছিল, ভারতের একটা মেইন প্ল্যানই ছিল বলা যায় এই পূর্বের রেজিমি, এবং এই রেজিমি যখন পতন হলো, ভারত বলতে গেলে বাংলাদেশের পলিটিক্সে অনেকটা কোণঠাসায়। এখন ভারতের আসলে সামনের মুভমেন্টটা কেমন হতে পারে আপনি মনে করেন, যে বাংলাদেশ নিয়ে আসলে ভারত কোন পলিটিক্সটা সামনে অ্যাপ্লাই করবে বলে আপনি মনে করেন? যেটা দেখিয়ে আমাদেরকে এটা করতো, আমাদেরকে এটাকে আমি বলি যে ইন্ডিয়ান হেজিমনি বা ইন্ডিয়ান আধিপত্য, এই আধিপত্যের রাজনীতিটা সে করতে পারতো এই জন্য যে 2007 সালে আমেরিকানরা বাংলাদেশকে যে 111 বলি যে আমরা, যেটাকে 111 ছিল, বাংলাদেশকে ক্ষমতা দখল করে, বাংলাদেশের আর্মি দিয়ে ক্ষমতা দখল করে এই ক্ষমতাটা ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া, এটা প্লেন এন্ড সিম্পল, এটাই ছিল আসলে। অর্থাৎ ইন্ডিয়ার পিছনে আমেরিকানদের সাপোর্ট ছিল, এইটাকে দেখিয়ে দেখিয়ে সে বারে বারে এই কাণ্ডগুলো করে গেছে। এখান থেকে সে জঙ্গিবাদের তত্ত্ব নিয়ে আসছে,
জামাতকে সামনে রেখে কোপাইছে আসলে সমস্ত এনি ইসলামিক টেন্ডেন্সি তাকে, এটা হচ্ছে তার এনিমি আসলে। অর্থাৎ এইটা বলে তার বিরোধী যেগুলো, হাসিনার বিরোধী যে কাউকে আপনি জঙ্গি ট্যাগ দিয়ে এবার তাকে আপনি কোপানো শুরু করছেন, গুম খুন অপহরণ থেকে সবকিছু করছেন। তো এইটার সঙ্গে পরিপূর্ণভাবে ইন্ডিয়ানদের সম্পর্কটা ছিল, এবং এটার ভিতর দিয়ে তার এমন কোন প্রতিষ্ঠান নাই যেটার ভিতরে তারা ঢুকে নেয়, পুরো তন্ত্রটা নেয়। এটা খুবই অদ্ভুত যে 2009 সালে আমাদের পিলখানা হত্যাকাণ্ডের পরে তারা আমাদের পুরো আর্মিটা কন্ট্রোল করছে, এবং 300-র মতো রয়ের ডাইরেক্ট তাদের পোশাকের যেটাকে বলে যে ট্রেন্ড লোক, ইন্ডিয়ান লোক, তারা হাসিনার গণভবনে বসে থাকতো হাসিনাকে পাহারা দেওয়ার জন্য। অদ্ভুত নয়? এটা কোন দিন প্রকাশ পেলো? যেদিন হাসিনা চলে যাচ্ছে 5 তারিখে সকাল 11টার দিকে তাদের বের করে নেওয়া হচ্ছে, এবং এয়ারপোর্টে একটা ভিডিও আছে সবার কাছে, ওটাতে দেখা যাচ্ছে তারা দৌড়াইতেছে, জামা প্যান্ট খুলে পড়ে যাচ্ছে, দৌড়াইতেছে প্লেন দেওয়ার জন্য। একটা মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এয়ারপোর্টে, আর তারা দৌড়াইতেছে কি করে তাদের নির্ধারিত প্লেনে গিয়ে। সো এইটা দিয়ে প্রকাশিত, প্লাস আর্মির ভিতরে একটা ম্যাসাকার বানায় রাখছে। সো এইসব জিনিসগুলো উলটপালট হতে সময় লাগছে আমাদের আসলে। মূলত এইটাই মানে ইন্ডিয়ান হেজিমনিটা এইভাবে কাজ করতো, কিন্তু এটা এত এক্সট্রিমে গেছিল যে কারো পক্ষে আর নিঃশ্বাস ফেলার জায়গা ছিল না। আর সবচেয়ে বড় তাদের টুলস ছিল যেটা, যে কোনো গুরুত্বপূর্ণ লোককে একটা সচিব মনে করে তাকে কোনো একটা মেয়ের সাথে শুয়ে দেওয়া এবং ভিডিও করে রাখা এবং ব্ল্যাকমেল করা, এটা এই যে পদ্ধতিতে তারা করে গেছে সবার সাথেই আছে। ফলে এক ধরনের রোষ ছিল যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। মানুষ না বিশ্বাস হয়ে গেছে এই ব্ল্যাকমেইল হতে হতে। আমি মনে করি এগুলো একটা কারণ আসলে। ফলে মানে অর্গানাইজ হয়েছে তারাই, যারা যারা রিপ্রেসড হয়েছে, যে হয় বুঝে গেছে যে এইটাকে এক উৎখাত করে দেওয়া ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তির কোনো রাস্তা নেই। আমি এটাকে এইভাবে দেখি। বাংলাদেশের জন্য আসলে বেস্ট আছে পলিটিক্যাল যে পররাষ্ট্র নীতি কোনটা হতে পারে বলে আপনি মনে করেন যে আমাদের জন্য বেস্ট কেস সিনারিও? আপনি ভারতের কথা চিন্তা করেন, কিংবা চায়নার কথা চিন্তা করেন, কিংবা আমেরিকার কথা চিন্তা করেন? এটা 14 সাল থেকে আমি একই কথাই বলে আসতেছি, এখনো বলতেছি যে আমি মনে করি এটা অলরেডি ইউনূস সাহেবের নীতিটা আসলে আমি যেটা বলতেছি ওইটাই আসলে, যেটা হলো যে আমরা কোনো পন্থীর দিকে যাব না, না আমেরিকা না চায়না, কোনো পন্থী হওয়া যাবে না। এটা প্রথমত ডিটারমিন হবে বাংলাদেশের স্বার্থ যেখানে সে অর্থে। এগুলো একটা। দুই হলো যে এটা পরিষ্কার, আমরা কেউ বুঝতে পারি বা না পারি, অনেকেই বুঝতে পারে না এটা, সেটা হলো অন্য এই যে মুরব্বী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় কেন। মূল কারণটা হলো যে আপনি যখন আপনার একটা সবচেয়ে বড় ইয়ে হলো যে আপনাকে ঋণ নিতে হয়। কোন ঋণ? ওই যে ইনফ্রাস্ট্রাকচার যেটা বলা হয়, যে অবকাঠামো গড়ার জন্য যে ঋণটা নিতে হবে আপনাকে, ব্রিজ কালভার্ট ইনফ্রাস্ট্রাকচার গড়ানোর জন্য আপনাকে লোন নিতে হবে। সো ইনফ্রাস্ট্রাকচার লোন দেওয়ার সক্ষমতা এখন একমাত্র চীনের আছে, এটা আমেরিকার নাই, এটা আমেরিকা ছিল আগে। সো এই বাস্তবতার প্রেক্ষিতে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে বোথ আমেরিকা এবং চীনকে, যাতে দুটো কনফ্লিক্টের ভিতরে আমরা না পড়ে যাই। এইটুকু মূল নীতি আসলে, এবং দুটোকে খুব ভালো করে বুঝি। আর সুবিধা হলো আমরা এমন একটা সময় এই হালটা ধরছি যে সময় আমেরিকানদের কাছে পরিষ্কার যে তারা এর আগে চীন ঠেকানোর যেসব নীতি আমাদের উপর প্রয়োগ করছে সেগুলো একটাও তাদের পক্ষে যায়নি, কাজ করে নাই। সো আমাদের পক্ষে এখন তাদেরকে এই নীতিতে চাপাই দেওয়াটা ওদের জন্য সুবিধাও বটে আর আমাদের জন্য ভালোও বটে। সো এইটা যখন আমরা ইনশিওর করছি গত সেপ্টেম্বরে, যখন ইউনূস সাহেব প্রথম বাইডেনের সাথে কথা বলতে চায়, সেখানে গিয়ে যে নীতিটা পেশ করে আমি মনে করি দ্যাট ইজ দ্য বেস্ট, এবং ওরাও এতে হাত ছেড়ে বাঁচে আর কি, কারণ তারাও তো ডিফল্টার আসলে, খারাপ লোক হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। কারণ মনে রাখতে হবে 5ই ফেব্রুয়ারি, এই 24 সালের 5ই ফেব্রুয়ারি যখন ইলেকশন হয়ে গেছে, সোকল ইলেকশনটা 7 জানুয়ারি, তখন কিন্তু বাইডেন চিঠি লিখে পাঠাইছে পিটার হাসকে দিয়ে যে আমরা একসাথে কাজ করবো। সেই অর্থে হাসিনার দালাল কিন্তু আসলে বাইডেন গভর্নমেন্ট। তাহলে এটা তো আমরা ভুলে যেতে পারি না। আমরা তো ইন্ডিয়ার সাথে রাস্তায় মিছিল করতে পারতাম যে ইন্ডিয়া নিপাত যাক, আমেরিকাও নিপাত যাক। এই যে আজকে যে ইন্ডিয়া বিরোধী মানুষের সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এটার মধ্যে আমেরিকানও জুড়ে থাকতে পারতো। আমরা তো বাঁচাই দিচ্ছি, আমরা অফার দিচ্ছি যে তোমার একটা লাস্ট সুযোগ আছে, তুমি এটার একটা নীতি চেঞ্জ করে আমাদের সাথে আসো, হুইচ ওয়ার্কস আসলে, যেটা আসলে এখন কাজ করছে। এটাকে আপনারা বলতেছেন যে ইন্ডিয়ানদের পাওয়ার কমে গেছে, এটাই তো। যখন পিছন থেকে আমেরিকানরা সাপোর্ট দিয়েছে, দেন তো ইন্ডিয়ানরা হেজিমনিক্যাল রিলেশনটা
এই সাহসটা করেছিল বাংলাদেশের উপরে। এখন এইটাকে আমরা অনেকটা ইন্ডিয়ার প্রশ্ন আমরা একেবারেই শেষ করে দিয়েছি। এটা সর্বদিক থেকে যতগুলো দিক থেকে তারা সুবিধা পেত, সুবিধা নিত, এই সবগুলোকে আমরা মানে বলতে গেলে একদম কোপায় কাটা বলতে যা বোঝায় নির্মম ভাবে এগুলোকে উৎখাত করেছি আমরা। সো এখনো ছোট ছোট জায়গায় ফাঁক ফোকরে তাদের এজেন্ট লুকায় আছে, কিন্তু অ্যাটলিস্ট তারা এইটুকু সাহস করে না যে তারা সামনে আসবে বা বাইরে বেরিয়ে আসবে। সো এদিক থেকে আমরা একটা ভালো নীতিতে আসছি। প্লাস দেখেন এই প্রথম ইউনূস সরকার প্রথম 2 মাস তো পারে নাই, এখন সে বলতে পারে যে আমাদেরকে সমমর্যাদায় সম অধিকার এই দুইটা জায়গায়, এই দুটা নীতির ভিত্তিতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক হতে পারে। এটা খুব ক্লিয়ারলি স্পষ্ট করে বলতে পারে। বাংলাদেশের কোনো গভর্নমেন্ট এই পর্যন্ত এই ধরনের শব্দ ব্যবহার করে ইন্ডিয়ার সাথে ডিল করতে পারে। পরিণতি দেখেন আপনি, এই 26 তারিখে তাদের প্রজাতন্ত্র দিবস গেছে, এরপরে মানে 26 দিন চলে গেছে জানুয়ারি, এরপরে মোদি চিঠি লিখতেছে ইউনূস সাহেবের কাছে যে নতুন বছরের শুভেচ্ছা। আচ্ছা, নতুন বছর শুভেচ্ছা জানুয়ারিতে 26 দিন চলে গেছে। ইট ইজ আ সাইন যে তারা একটা কম্প্রোমাইজ করতে চায়। আমি বলে আমার রিডিংটা এরকম আর কি। বাট স্টিল তারা তো মানে আমরা ছেঁড়া বলে যে শব্দটা ইউজ করি, এটা তো সেই ধরনের মানে প্রতিটা পাই করে যতগুলো সুযোগ থাকবে সে ওটার ভিতর দিয়ে হাত ঢুকাবে। আবার এটা খুব সহজে মানে ঠান্ডা হওয়ার ইয়ে না এটা। সো কন্টিনিউয়াস প্রবলেম আগামীতেও করবে, বাট দে আর নাও পিছু হটার জায়গায় রাস্তায় চলে গেছে। স্যার, এই যে আপনি ভারতের প্রেশার নিয়ে কথা বলছিলেন, এই জায়গায় প্রথম যে জিনিসটা আসে সরকার পতনের পর আমরা দেখেছি পানি বন্টন ইস্যুটা নিয়ে আবার বেশ সরব হয়েছে। বিশেষ করে আমাদের বেশ কয়েকটা বন্যা ফেস করেছি এবং প্রতি বছরই এখন 3-4 বার বন্যা হয়ে যায় এবং শুষ্ক মৌসুমে আমরা আসলে পানি পাই না। ভারত তাদের সীমাহীন মানে সব জায়গায় বাদ দিয়ে রেখেছে এবং বর্তমানে আরেকটা জিনিস উঠে এসেছে যে চীন হচ্ছে তাদের সর্ববৃহৎ বাঁধটা নির্মাণ করবে তিব্বতে। সো এই যে পানি বন্টন ইস্যুটা, এটা নিয়ে আসলে বাংলাদেশ কিভাবে কাজ করতে পারে বলে আপনি মনে করেন, যাতে আমাদের অধিকারটা আমরা পাই? এইটা থেকে তো ওই নীতিগুলো আসছে। আসলে আমি প্রথম এই জিনিসটা সামনে নিয়ে আসি যে র্যাপিরিয়ান কান্ট্রি, র্যাপিরিয়ান মানে ভাটিক দেশ, যৌথ নদী, মানে যেই নদী অরিজিন যেখান থেকে আসুক না কেন, যে নদীটা ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ঢুকছে, এরকম 54টা নদী আছে। সো এই যে কোনো নদীতে ইন্টারন্যাশনাল আইনটা হচ্ছে সে অভিযানে কোনো বাদ দিতে পারবে না, বা বাদ জাতীয় কিছু করতে গেলে আমাদের পারমিশন নিয়ে করতে হবে। কিন্তু এই কথাটা গুলো একদিন তারা মানে না। এই প্রথম আমরা ভয়েস তুলে বলেছি যে এগুলো প্রত্যেকটা নদীর প্রসঙ্গে আমাদের সাথে কথা বলতে হবে আপনাদেরকে, এবং এই বাঁধগুলো ভেঙে দিতে হবে। সো ফেনীর ইয়েটা বাঁধটা ছেড়ে দেওয়াকে উপলক্ষ করে আমরা এই ভয়েসটা তুলতে পারছি। যেমন প্রথম দিনে তো ইউনূস সাহেব মিস করছে, ইউনূস সাহেব তো প্রণয় বার্মাকে ডেকে নিয়ে এসে বলতেছে ভাই এরপরের বার থেকে পানি ছাড়লে একটু আমাকে আগে বললেন, কিন্তু এলেন চলে গেছিল। সেখান থেকে তাকে ফিরে আনা গেছে। যখন কঠোর সমালোচনামূলক লেখাগুলো লিখেছি আমি, তখন উনি বদলাইছেন। আসলে উনি বুঝছেন যে আসলে এটা তো ঠিক না, ঠিক লাইন না। এনিওয়ে উনি বদলাইছেন, বদলাই আমাদের লাভ হচ্ছে। এই এখন আমরা একটা স্ট্রং পজিশনে আসছি। বাংলাদেশের হিস্ট্রিতে এটা হয়নি কখনো। আমরা কখনো পানি বন্টন নিয়ে একটা মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে আমাদের অধিকার এটা এবং এই আইন আছে, এটা তোমাকে মানতে হবে বলে আমরা কখনো ভয়েস দিতে পারি না। এই প্রথম আমরা ইউনূস সরকারের মাধ্যমে এটা করতে পারছি। যেটাই হোক আমরা সবাই মিলে চেষ্টা করেছি, দেখি না হয়েছে। এর আগে তো এটা করা যায়নি। তো এই দিক থেকে এটা বিরাট একটা লাভ রয়েছে। যেমন আগামী মাসে প্রথম হয়তো ইন্ডিয়া বাংলাদেশ দেখা হবে বিডিআর ইস্যুতে কেন্দ্র করে, কারণ এটা টেস্ট কেস বলতে পারে না, যে সিদ্ধান্ত করা হবে যে ইন্ডিয়ানদের মন মানসিকতা কোন লাইনে যেতে চায়, তারা বাংলাদেশের সাথে কিভাবে ডিল করতে চাচ্ছে, এটা বোঝা যাবে আসলে। তো সবকিছু দেখা হবে আসলে কিন্তু আগামী মাসে, যে আসলে ইন্ডিয়ানরা বদলাতে চাচ্ছে কিনা। যদি না চাই আমাদের মতো লাইনে দেখবো, কনফ্রন্টেশন করতে হবে, কিছু করার নেই, মাথা উঁচু করে থাকতে হবে। কোন ধরনের কম্প্রোমাইজ, কোন ধরনের মৌলিক জায়গাগুলো দুটা, একটা হল সমমর্যাদা এবং সম অধিকার। সো কেউ আমাদের বড় ভাই না, কেউ আমাদের উপর আধিপত্য করে, ফলে তার কথা আমাদের মানতে হবে। আমরা ইন্ডিয়ান আধিপত্য আমাদেরকে ক্ষমতায় বসাই দিচ্ছে, আমাদের যে ক্ষমতা এখন আছে, আমরা এরকম কোনো পরোয়া করি না কারোর কাছে। এই জন্য বারে বারে বলতেছে যে বাংলাদেশের আগামী ইলেকশনটা বা আগামী যে ক্ষমতা আসবে, এটাকে দিয়ে ইন্ডিয়ানরা আবার চেষ্টা করবে একটা আধিপত্যের সরকার, সাপোর্টেড সরকার। মানে এখন যে রাজনৈতিক লড়াইটা দেখছেন, এটা হচ্ছে আধিপত্যকে ঠেকানো, ইন্ডিয়ার আধিপত্য আমরা আবার অ্যালাউ করবো কিনা, এরই লড়াই।
স্যার এই জায়গায় আরেকটা জিনিস জানতে চাই, আপনি যেহেতু বিএসএফ ইস্যুটা এনেছেন, আমরা দেখেছি যে আমাদের বর্ডার যেটা হচ্ছে মোট 4156 কিলোমিটার ইন্ডিয়ার সাথে আমরা বর্ডার শেয়ার করি, এর মধ্যে 3271 কিলোমিটার হচ্ছে অলরেডি সীমান্তে যে কাঁটাতারের বেড়া নির্মাণ সেটা হয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এটা আসলে চুক্তি কিংবা অসম চুক্তি দিয়ে হয়েছে, কিংবা যে নিয়ম ছিল সেটা আসলে তোয়াক্কাই করে নাই, এবং বর্তমানে হচ্ছে কিছু জায়গায় নির্মাণের চেষ্টা চলছে, এবং বাংলাদেশের মানুষরা আসলে খুবই ওই জায়গায় গিয়ে বর্ডারে গিয়ে একটা কনফ্লিক্টে জড়ানোর চিত্র আমরা দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন এই জিনিসটা, এবং এই জিনিসটা আসলে সলিউশনটা বাংলাদেশ কিভাবে নিতে পারে বলে আপনি মনে করেন? অরিজিনাল যে বর্ডার চুক্তি ছিল, জি দেখেন সব দেশের বর্ডারে কিন্তু এরকম আমাদের বিডিআর বা ওদের বিএসএফ এরকম অ্যারেঞ্জমেন্ট নাই, কিন্তু এটা শুরুতেও ছিল না। এটা তো আপনার ওই পিসের ইন্ডিয়া বাংলাদেশ চুক্তি যেটা, এটা তার প্রেক্ষিতে এটা হচ্ছে যে কেউই সরাসরি প্রত্যক্ষভাবে তার সেনাবাহিনীকে বর্ডারে আনবে না। এই বর্ডার চুক্তির ভিত্তিতে ঠিক হয়েছিল, সেই জন্য ছিল 0 পয়েন্ট থেকে দুপক্ষই ছাড় দেবে, এটা নো ম্যানস ল্যান্ড মাঝখানে থাকবে, কেউ ওটা ক্রস করবে না। হাসিনার আমলে যেটা তারা ভায়োলেট করে করছিল কি, যে ওই 0 পয়েন্টেই বেড়া দিতে পারবে, মানে তার কাটা দিতে পারবে। এই যে হাসিনা মানে কি বলবো, নতজানুটা কোন নতজানু কোন জায়গায় গেছে দেখেন আপনি, আননেসেসারি। কিন্তু এটা এমন না যে 2 হাত জায়গা বেশি নিলে ইন্ডিয়ার খুব কিছু লাভ হচ্ছে, কিন্তু কেন এই জিনিসটা যেটা ইন্টারন্যাশনাল ল, সরি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার চুক্তি অনুযায়ী তো অরিজিনালি এরকম ছিল না, তো তাহলে সেটা ভায়োলেট করলেন কেন আপনি, সেখানে হাত দিতে দিলেন কেন আপনি? যে এটা তো অসুবিধা নাই, ইন্ডিয়ানরা আর বিএসএফরা যদি আমাদের জিরো লাইনে তার কাটা দেয় তাহলে সেটা অসুবিধা, এই জায়গায় গেছেন কেন আপনি? এইটা নিয়ে মূলত আগামী মাসে কথা হবে, মূলত এটাও ফোকাস। সো ইন্ডিয়ানরা যদি রিয়েলি একটা একটা কম্প্রোমাইজ এবং শান্তিপূর্ণ একটা সমাধান চায়, তাহলে তাদেরকে আমাদের কথা শুনতে হবে, আর যদি না চায় তাহলে স্বভাবত এটা নিয়ে আমাদের ফাইট করতে হবে। দ্যাটস দ্য বটম লাইন। স্যার আরেকটা জিনিস আপনার সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছিলাম, যে এই ভারতীয় হেজেমনির বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষের যে বর্তমান যে অবস্থান সেটা আসলে খুবই পজিটিভ। বাংলাদেশের মানুষ আসলে ভারতকে বর্তমানে মোটেই পছন্দ করতেছে না এরকম বলা যায়, এবং এই জায়গায় ভারতীয় পণ্য বয়কটের একটা ডাক প্রায় কথা উঠে, বিশেষ করে পিনাকি দা এই জায়গায় বেশ আলোচিত, এই জিনিসটা নিয়ে বেশ অ্যাক্টিভও বলা যায়। সো বাস্তবে আসলে এই জিনিসটা কি সম্ভব কিনা যে ভারতীয় পণ্য বাংলাদেশের মানুষরা বয়কট করে? হ্যাঁ, জিনিসটা এখন আর পণ্য বয়কটের জায়গা না, আরো সিরিয়াস জায়গায় গেছে। যেমন তারা যখন মানে কলকাতার লোকেদের যে সেন্টিমেন্ট, এটা বারে বারে বলেছি, এটা মধ্যবিত্তের সেন্টিমেন্ট, যে তার নিজের সংকীর্ণ স্বার্থ দিয়ে দুনিয়া দেখে। তো নিজের সংকীর্ণ স্বার্থ আর দুনিয়ার স্বার্থটা এক না, তো ইভেন তার দেশের স্বার্থ এক না। যেমন সে মনে করছে যে বাংলাদেশ যেহেতু ইন্ডিয়া থেকে পেঁয়াজ আলু টাইপের জিনিস কিনে, সো তারা হলো শ্রেষ্ঠ আর কি। ও এটা বুঝে না যে কোন দোকানদার কখনোই এই অ্যাটিটিউড রাখে না আজকালকার দিনে, বরং ওই যে পুরান কালে যে কথাটা ছিল যে যে ক্রেতা সে আমার লক্ষ্মী, সে আমার দোকানের জিনিস কিনে আমাকে উদ্ধার করছে। দ্যাটস দ্য অরিজিনাল আর্গুমেন্ট বা অ্যাটিটিউড। কিন্তু সেইটাকে ভায়োলেট করে আপনি যখন মনে করেন যে বাংলাদেশ ওখান থেকে পেঁয়াজ কিনেছে সেই জন্য, সেম করে নাই আমাদের গরু নিয়ে প্রত্যেক বছর ঈদের সময় কি হতো আসলে, আপনি ইন্ডিয়ান গরু আনা নিয়ে বর্ডারে কিলিং এ লেগেই রয়েছে। আসলে সুবিধা হলো কি আমার মোদি আসাতে, মোদি আসার সুবিধা হলো এখন দেখেন বাংলাদেশের যা গরু লাগে তা নিজেই তৈরি করতে পারে, নিজেই অজস্র গরু ফার্মিং বেড়েছে এবং সেই খাতে লোনও পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। এতে লাভ, আমাদের লাভটা হয়েছে কি আমরা নিজেরা গরুর মাংস সংরক্ষণ, আমাদেরকে এর জন্য কোন কারো কাছ থেকে হাত পাততে হয় না। এখন এরপরও বর্ডার এলাকায় কিছুটা ইয়ে তো থাকবেই, মানে আপনি তো আর হয় কি এপার ওপারে দুজন মানুষের আত্মীয়টাও আছে, আবার কিছু কিছু জায়গাতে বাড়ির উঠান দিয়ে গেছে, এগুলো তো আমাদের বর্ডার এরকম। সো এরকম যে ছোটখাটো মানে কর্পোরেটেড কিছু জায়গা তো হচ্ছে, কিন্তু মূল জিনিসটা এটা যে আমাদের গরুর মাংসের দাম এবং গরুর মাংসের কোয়ালিটি, ওরা যেটা মোটা তাজাকরণ ওষুধ দিয়ে গরুকে ফোলায় সেই গরু বেচতেছিল আমাদের কাছে। তো এখন তো অ্যাটলিস্ট আমাদের দেশের গরু পালনের ভিতরে এই ওষুধ দিয়ে খাওয়ানোটাকে খুব পপুলার হয়, এটা না কাস্টমার লেভেলে না ফার্মের যারা গরুটা বানাচ্ছে গরুটা পালন করতেছে তাদের কাছে এটা পপুলার হয় না। সো এনিথিং যা বাংলাদেশের উপর প্রেশার দিবে তাই আমাদের জন্য ভালো আসবে। তবে পেঁয়াজের অবস্থা তাই, আমরা এবার অলরেডি এই কারণে 6টা দেশে ঠিক করে রাখছি যে কোথেকে আলু পেঁয়াজ আনবে। পাকিস্তান থেকে পেঁয়াজ যখন আনছে তখন ওদের পেঁয়াজের দাম 3 টাকা হয়ে গেছে, 140 টাকা বিক্রি হচ্ছিল ঢাকায়। এখন এটার জন্য কানাকাটি শুরু করছে।
আমাদের হসপিটালে কেন যায়, ওদের হসপিটালে কেন আমাদের রুগী যায়, ও আমরা ডাক্তারকে চিকিৎসা দেবো। আচ্ছা, এখন কান্নাকাটি করে তোমরা তো রুগী সব চলে গেছে, 70% রুগী আর যায় না ইন্ডিয়ায়। তাহলে ওদের 70% রুগী যদি না থাকে তো হসপিটাল চালানো মুশকিল হয়ে গেছে, নিউ মার্কেট কান্নাকাটি পড়ে গেছে। তো এই যে মধ্যবিত্ত পেটি বুঝা জায়গা থেকে আপনি চিন্তা করে দেখতেছেন যে আপনি একটা জিনিস বেচতে পারেন আমাদের কাছে, এর মানে হলো আপনার রাজা। এই চিন্তাটাই তো বোকার চিন্তা। আপনার তো উল্টে আমাকে সালাম দিয়ে খুশি করে রাখা উচিত যে আপনি আমার ক্রেতা, আপনি আমার লক্ষ্মী, আপনি আছেন বলেন আমার ব্যবসাটা চলছে। আপনি এই বাস্তব জিনিসটাকে ফেল করে, অস্বীকার করে আপনার নিজের ভিতরে অলওয়েজ একটা জাত শ্রেষ্ঠ, হিন্দু জাতিবাদ, হিন্দুত্ববাদটা শ্রেষ্ঠ, এই যে অ্যাটিটিউডটা নিতে গেছেন আপনি, এতে কি হয়েছে? আপনার কপাল খুলছে। এখন কি হয়েছে? এখন দেখেন কুনমিংয়ে চলে যাবে এখন আমাদের পেশেন্টরা, এখনো আসতেছে তুরস্ক আসতেছে হসপিটাল করার জন্য রেডি, তারা মালয়েশিয়া আসতেছে হসপিটাল করার জন্য রেডি, অথবা রুগী পাঠানোর জন্য রেডি। এই যে ইউরোপে যাবে থার্ড ভিসা নিতে গেলে ওদের সেনগেন ভিসা যেটা বলে 7 দেশের বা ইউরোপিয়ান ইউনিয়নে একটাই ভিসা পায়, তো সেটা করার জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হতো। তো এই বর্ডার এলাকায় ভিসা দেওয়া নিয়ে যখন ক্যাচাল করতে গেছে, এখন পরিণতি কি হয়েছে? এখন ইউনূস সাহেব পুরো ইউরোপিয়ান ইউনিয়নকে ডেকে নিয়ে এসে এইবার ঢাকায় মিটিং করছে, করার পরে এখন দেখা যাচ্ছে সেনগেন ভিসা ঢাকা থেকে পাওয়া যায়। তাতে লাভটা কি হলো? আমাদের লাভটা কার হয়েছে, ক্ষতিটা কার হয়েছে? আমাদের। অলওয়েজ এইগুলো আপনি সংকীর্ণ জায়গা থেকে যখন দেখতে গেছেন, আপনি শ্রেষ্ঠ ওই ধারণা থেকে, আলটিমেটলি কি হয়েছে? আপনি ব্যবসা হারিয়েছেন। এখন দেখেন আপনি সার্ভাইভ করতে পারেন। আমি তো দেখি এটা ওরা যত করবে ওতে আমাদের লাভ হবে, ওই মতন গরু মাংসের মতন। আপনি যত আমাদেরকে গরু দিবেন না কেন, হিন্দু সেন্টিমেন্ট, বোকা। ইন্ডিয়া কি গরু মাংস রপ্তানি করে না? এবং সেকেন্ড টপই আছে। তাহলে এইগুলো কি ভান ভনিতা? এগুলা মোদি নিজে এসে তার এই যে প্রতিরক্ষা মন্ত্রী বর্ডারে এসে দিয়ে গেছে 14 সালে, নো গরু এক্সপোর্ট করা যাবে না। মানে এটা কি বলবেন আপনি এটাকে? যেই দেশটা একই সাথে সেকেন্ড গরুর মাংস এক্সপোর্টার, সে আবার বর্ডারে এসে বলতেছে বাংলাদেশে গরু যাবে না। এই যে প্রতারণা, নিজের সাথে তো প্রতারণা করছে। লাভটা হচ্ছে আমাদেরই, আসলে আমরা নিজের গরুর মাংসকে নিজেরা সরকার। এখন আপনাদের যেটা ভালো লাগে করে। এই যে আরেকটা জিনিস, কলকাতার যে বাঙালি সেন্টিমেন্ট যেটা, সেটা নিয়ে একটু জানতে চেয়েছিলাম। এটার উপর আসলে এটার কারণ একটা আছে, সেটা হচ্ছে মিডিয়ার অতিরঞ্জিত নিউজ। বিশেষ করে রিপাবলিক বাংলা তো বেশ পপুলার। সো তারা হচ্ছে কন্টিনিউয়াসলি বাংলাদেশ নিয়ে একটা প্রপাগান্ডা বলেন কিংবা মিথ্যা সংবাদ কিংবা প্রভোগ করা যেটাকে বলে কলকাতার বাঙালি দিকে, সেটা নিয়ে একদম তারা 100% অ্যাক্টিভ বলা যায়। সো এই জিনিসটা আসলে বাংলাদেশিরা কিভাবে মোকাবেলা করবে এই জিনিসটা? না, এটা তো মূল জিনিসটা কি, দুইটা প্রসঙ্গ আছে। একটা হলো যখন থেকে জমিদার হিন্দুরা ছিল, যারা 200 বছর শাসন করছে পূর্ববঙ্গকে, এই হিন্দু জমিদাররা একটা বয়ান তৈরি করছিল। বয়ানটা হলো এই যে মুসলমানরা বাঙালি না, তাহলে কি হবে? এখন ওদের মেরে ফেলবে না, সেটা তো বলতে পারে না। এখন বলছে ঠিক আছে তোমরা অধস্থ, আমরা তোমাদের সিনিয়র, আমরা তোমাদের বড়, আমরা তোমাদের মারবো, কুতুব আর কি। এইটা এখান থেকে তো আধিপত্য চিন্তা তো ওখান থেকে আসছে। এখান থেকে আসছে যে এই যে আপনার ধারণাটা, ওই যে সেকুলারিজম, আপনি অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক শব্দের অর্থ কি আসলে? এইগুলা কথাটা আসছে কোথা থেকে? সাম্প্রদায়িক শব্দটা দেখেন ইংরেজিতে বলতেছে সেকুলার, আপনার কাউকে করা যাবে না, মানে কমিউনিটি, কমিউনাল বলে ইংলিশ ডিকশনারিতে কোনো শব্দ নেই। কমিউনিটি থেকে আসছে শব্দটা। কমিউনিটি ইজ এ ভেরি পজিটিভ ওয়ার্ড। আপনি কমিউনিটির হয়ে কাজ করেন মানে আপনি সবচেয়ে সমাজের অগ্রগণ্য হলো, সবাই আপনাকে সালাম দিবে, যেহেতু আপনি সমাজের জন্য কাজ করেন। এই হলো কমিউনিটি বা কমিউন ধারণাটা ওখান থেকে আসছে। আপনি সেটাকে নিয়ে একটা নেগেটিভ ওয়ার্ড বানাইছেন, ফেলাইছেন, কমিউনাল। কথাটার কোনো অর্থ হয় না আসলে। বলতে চাইছে আপনি এথনিক ঘৃণা ছড়াবেন না, তো এথনিক ঘৃণা তো সবার আগে আপনি ছড়াইছেন। আমাদেরকে বলতেছেন, মুসলমানদেরকে বলতেছেন তোমরা নিচা, তোমরা আমাদের সবচেয়ে নিচা জাতের, যে ওদের তো জাতভেদ প্রথা আছে হিন্দুদের মধ্যে, এই সবচেয়ে লোয়েস্ট কাস্ট যেটা, তার চেয়ে নিচে হলো মুসলমানরা। সো এইটা দিয়ে প্রথম ঘৃণাটা কে তৈরি করছে? জমিটা হিন্দুর বয়ান তো এটাই, যে আমাদেরকে পায়ের নিচে দাবা রেখেছে। ওখান থেকে আসছে তুমি অসাম্প্রদায়িক কিনা, মানে হলো আমি এবার তোমাকে একটা ফ্রেম বলে দিব কি কিভাবে চলবো আমার সাথে, তাহলে তোমাকে আমি ক্লাসে পাশে বসতে দিব,
তাহলে আমি তোমাকে চাকরিতে নিয়োগ দিব, আমার পাশে বসে চাকরি করতে পারবা। আর আমার এই নির্ধারিত সীমা যদি না মানো, এই যে যেমন তারা ঠিকই তিলকেটে রাস্তায় ঘুরবে, আর কোন মুসলমান টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘুরতে পারবে। মানে এই যে আমরা এই যে ধারণাটা ওদের, ও আমাকে সাপোর্ট করার চেষ্টা করতেছে এগুলোর ভিতর দিয়ে, এগুলা দিয়েই তো এই আধিপত্যটাই তো বিস্তার করে রাখছিল আমাদের জমিদার হিন্দুদের আমলে। জমিদার হিন্দুদের আধিপত্য, সামাজিক আধিপত্য এখান থেকে ছিল। এইটাই পাকিস্তান হওয়ার পরে 51 আমরা জমিদারি থেকে উচ্ছেদ করে দিলাম, জমিদারি নাই করে দিলাম, ওখান থেকে আমরা বেরিয়ে আসছি আসলে। সো এই ফাইট তো আপনাকে করে করে উঠে আসতে হয়েছে। বাঙালি মুসলমান তো চাইলেই এটা হয় নাকি, তাদেরকে তো ছাড় তো এমনি এমনি দেয়, ছাড় দিতে বাধ্য হয়েছে। আমরা নিজের ইয়েটা, মর্যাদাটা নিজে আদায় করে নিয়ে আসছি আসলে। সো এই জিনিসটা রয়ে গেছে, ও ফিরে ফিরে আবার ওটা ফেরত করতে চায়, ঘুরে ফিরে ওটাই ফেরত দিতে চায়, এবং হিন্দুদেরকে, বাংলাদেশের হিন্দুদেরকে একটা ভিকটিম হিসেবে, একটা মজলুম হিসেবে হাজির করতে চায়, দিয়ে এবার সিম্পাথি ক্রিয়েট করে এবার বলে আমার জমিতে এটা ফেরত দাও। তো আমি কেন আমি বোকা, যে আমি এখন ইয়ের না, এই জন্য সেকুলারিজমের নামে সোজা কথাটা একটা একটা আমাদেরকে আধিপত্যের অধীনে নিয়ে আসতে চায় অলওয়েজ এই কাজটা করে। সো এই সেন্টিমেন্টটা তো কলকাতাতে আছে। এই জন্য আমি একটা সুন্দর করে কথাটা খুব সুন্দর করে বলি, আমি বলি যেদিন দেখবেন যে কলকাতাতে, কলকাতা শহরে একটা লোক, বিশেষ করে একটা ব্রাহ্মণ হলে তারও ভালো হয়, ও যখন দেখবে যে পাশে একটা মুসলমান দাঁড়িয়ে আছে এবং তাকে সে ইকুয়ালি ট্রিট করতেছে, ওই দিন বুঝবেন যে এটা সমান হয়েছে। যতদিন এটা না হচ্ছে ততদিন ওরা ওদের মতন থাক, আমার ওদের সাথে লাগার দরকার নেই, ওদের সাথে কোনো পণ্য আনানোর দরকার নেই, আমি হলাম এই লাইনে। যদি কি হলে যে বুঝবেন যে এখন সময় হয়েছে ওদের সাথে। অনেকে বলে ও একটা বড় বাংলা করে, দুই বাংলা এক করে, বাবা সালাম, দূরে থাক, তোরা ভালো থাক তোদের মতন করে, আমাদের দরকার নাই তো। এই মমতার আমলেও 22 সালে দেখেন আমাদের এখানে যেমন হয় না, বোর্ড অফিস, বোর্ডটা যেখানে হয়, এডুকেশন বোর্ডটা, সভাপতি তার পাশে মফস্বলের টিচার গুলো আসে যখন এখানে দেখা করার জন্য যায়, নানান কাজে আসে, ওদের কোনো এখানে বোর্ডে এসছে হলো কিছু মুসলমান টিচার। এখন তারা হোটেলে উঠলো কেন, এলাকার লোকটা জমায়েত হয়ে হোটেল ওয়ালাকে ধমকাইতেছে, তুই মুসলমানদেরকে হোটেলে থাকতে দিচ্ছ না। মমতার আমলে এই 22 সালে। আমার উল্টাটা চিন্তা করেন তো গিয়ে, আমি এখন ঢাকার কোন হোটেলে হিন্দুরা উঠছে আমি বের করে দিব? কখনোই না। মুসলমানরা সবার আগে বাধা দিবে, হিন্দুরা তো দূরের কথা, মুসলমানের মনে নেই কাজটা। তাহলে অ্যাটিটিউডের ফারাকটা দেখেন। সেই জন্য বলছি, যখন ওর পাশে একটা মুসলমান লোক দাঁড়াবে এবং ওর মনে কোনো প্রতিক্রিয়া হয় না, ওর মনে মনে মানে আমি এখন একটু সরে বলবো, আমি হচ্ছে শ্রেষ্ঠ, এই বোধ গুলা রিফ্লেক্ট করবে না, তখন বুঝবেন যে ওরা আমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি আছে। তার আগে পর্যন্ত তোরা ভালো থাক, আমাদের সাথে কোনো আসার দরকার নেই। এইটাই বলছি কলকাতার অ্যাটিটিউডটা, এইটাই আপনি যে কথা দিয়ে শুরু করছিলেন, আপনার ময়ূক চৌধুরীর শুরু হচ্ছে কেন আসলে। সো সমাজের ভিতরে এই ভাবটা আছে বলে, এই সেন্টিমেন্টটা আছে বলে, মুসলমান মানে এটা নিচা, এই 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 ধরনের চিন্তা ভাবনা আছে বলেই তো ময়ূক চৌধুরী এই কথা বলে, এই কথা টিভিতে বলে টিভিতে চালাতে পারতেছে, নাহলে তো মানুষের গ্রাহ করতো। সো ময়ূক চৌধুরী তো এমনি এমনি উঠে আসে নাই, এটা তো জমিদার হিন্দুদের সময়কার যে কালচারাল প্র্যাকটিসটা, এবং ঘুরে ফিরে আমি যেটাকে ইন্ডিয়ান হেজিমনি বলতেছি, এটা তো সেই জিনিসটা আসলে, যে আপনি কিভাবে আপনার স্বার্থের বিরুদ্ধে গেছে। এরপরে কি হয়েছে, যে বললাম 3 টাকার পেঁয়াজ যখন বিক্রি করতে হচ্ছে 140 টাকার পেঁয়াজ, তখন বুঝছে যে আয় করলাম কি, ময়ূক চৌধুরী শেষ করে দিয়েছে আমাদেরকে। এখন ময়ূক চৌধুরীর বাসায় নিয়ে গিয়ে আপনি ওর পচা পেঁয়াজ গুলো দাম করে দিয়ে আসতেছেন, যে এখন তোর জন্য এটা হয়েছে। এখন দেরিতে বুঝলেন তো আপনি, হসপিটাল গুলো এখন কান্নাকাটি করতেছে, না আসেন ভালো অফার দিব আমরা, আপনারা আমাদের এখান থেকে ছেড়ে যায় না, আমাদের ইয়েগুলা নিউ মার্কেট গুলো বন্ধ হয়ে গেছে, এখন কান্নাকাটি করলে হবে না তো, আমরা কি দুনিয়া কম চিনি? সো ডেফিনেটলি এটা এরকম একটা এক্সচেঞ্জের দুনিয়া, গ্লোবাল এক্সচেঞ্জের দুনিয়া। এখানে আপনি ডাক দেখাবেন যে কোনো জিনিস দিয়ে, আপনি একটা ওভারঅল করে দেখাবেন যে আপনি হলাম শ্রেষ্ঠ, এটা কাজ করবে, এটা আপনারই বিরুদ্ধে যাবে। এটা যত তাড়াতাড়ি ইন্ডিয়ানরা বুঝবে তত তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। এখন তারা না বুঝতে চান, আমাদের কিছু করার, এটাই তো বড়।
স্যার এই জায়গায় আরেকটা জিনিস জানতে চাচ্ছি, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। আমরা আসলে এখানে একটা প্রশ্ন উঠে আসে, যে চেতনার একটা প্রশ্ন উঠে আসে, মুক্তিযুদ্ধের একটা ইস্যু চলে আসে। আপনার মতে আসলে কিভাবে দেখছেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে বর্তমানে বাণিজ্যিক ভাবে আর কি, বাণিজ্যিক কেন্দ্রিক কেমন হওয়া উচিত? খুব সহজ জিনিসটা। এটা হলো এতদিন হাসিনা আমলে পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র, এই অভিযোগ দায়ের করে তারা হাসিনাকে বাধ্য করেছিল তুমি পাকিস্তান থেকে কোনো কিছু আনতে পারবে না, আনলে কি হবে সেইটার একটা সিকিউরিটি সার্টিফিকেট লাগবে। ওখানে তো চেকিং এর সময় একটা সিকিউরিটি সার্টিফিকেট লাগবে, প্লাস ঢাকায় এসে আগে একদম রীতিমতন ওই কুকুর টুকুর নিয়ে পাহারা দিয়ে, র্যাব গিয়ে পাহারা দিয়ে বসে দেখবে, সমস্ত মালামাল খুলে দেখবে যে এর ভিতরে কোনো অস্ত্র শস্ত্র কিছু মানে জঙ্গিবাদের কিছু আছে কিনা। তো সম্ভবত এতে ডিসকারেজিং, এর থেকে পাকিস্তানে ইম্পোর্ট হয়নি। ইন্ডিয়াটা ওটাই তো চাচ্ছিল যে পাকিস্তানকে আউট করে দিতে। ফলে যখনই হাসিনা পড়ে গেছে, তা আমরা এই কথাগুলো মানবো কেন? আসলে আমরা প্রো ইন্ডিয়ান এবং আননেসারি, মানে যেটা আনজাস্টিফাইড, আপনাকে তো জাস্টিফাই করতে হবে। আপনি একটা রাষ্ট্রকে ইয়ে টাঙাই দিচ্ছেন যে সে হলো জঙ্গি রাষ্ট্র, এটা আপনি বললে তো হবে না। এটা ইন্টারন্যাশনাল অন্তত ইয়ের দিক থেকে, ইউএনের দিক থেকে একটা কোনো সাইনবোর্ড আছে এরকম? যে নাই, তো তাহলে আমরা কেন মানবো? সো আমরা সোজা কথা বলছি যে যেখান থেকে আমি জিনিসটা সস্তা পাবো এখান থেকে, এর হচ্ছে আমার নীতি। এটা পাকিস্তান নাকি ইন্ডিয়া নাকি আমি পরোয়া করতে পারবো না। ফলে সভাপতি কি এখন এইবার করাচি থেকে ডাইরেক্ট জাহাজ আসছে। এই জায়গায় কি আসলে মুক্তিযুদ্ধের, স্যার একটু ইন্টারাপ্ট করি, এই জায়গায় কি চেতনার কোনো পরিপন্থী কিনা বিষয়টা, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কিনা? না, দেখেন মুক্তিযুদ্ধের পরিপন্থী মানেটা কি? আপনাকে একটা বেস্ট উদাহরণ দিই, আপনি যখন প্রসঙ্গটা তুললেন, দেখেন ভিয়েতনাম যুদ্ধ কি হয়েছে, আপনার অনেকেই তখন জন্ম হয়নি। 75 ভিয়েতনাম যুদ্ধ শেষ, আমেরিকানরা ভিয়েতনামে এমন বোমা মারছে, এজেন্ট অরেঞ্জ বলে একটা কেমিক্যাল ছিল, এই কেমিক্যাল ছিটাইছে হেলিকপ্টার থেকে। কেন? এই অরেঞ্জ এজেন্ট অরেঞ্জ কেমিক্যালটা ছিটালে পরে ওই জায়গায় সমস্ত প্রাণী গাছপালা সব মারা যায়। তো গাছপালা মারতে গেছিল কেন? কারণ গাছপালার আন্ডারে এই বনের ভিতরে তাদের বিদ্রোহীরা, চাইনিজ বিদ্রোহীরা লুকায়। তো ওইটাকে সাফা করার জন্য তারা এজেন্ট অরেঞ্জ ছাড়ছে। কিন্তু ফলাফল কি হচ্ছে? ফলাফল হচ্ছে এখনো ভিয়েতনামের জেনারেশন জানে না তাদের বাচ্চা হওয়ার পরে, বাচ্চা ওয়াইফ ধরে প্রেগনেন্ট, ওয়াইফটা প্রেগনেন্ট, এই বাচ্চাটার জন্য বিকলাঙ্গ হবে। হঠাৎ দেখা যাবে হাতটা এখানে আস্তে আস্তে এখান থেকে নাই, পা হঠাৎ করে নাই, পায়ের পাতাটা নাই। সো কার বাচ্চা এরকম হবে কেউ জানে না এখনো। এটা ধরেন 5th জেনারেশন হয়ে গেছে হয়তো, এখনো ওদের এই অবস্থা হচ্ছে। কেন? ওই এজেন্ট অরেঞ্জ। তার মানে সামাজিক ভাবে কি ধরনের অ্যান্টি আমেরিকান প্রতি ঘৃণা আছে সমাজে, এটা বুঝতে পারে। কিন্তু ব্যবসার দিক থেকে সবচেয়ে বড় ডেস্টিনেশন পয়েন্ট হলো ভিয়েতনামের এক্সপোর্টের আমেরিকা। সো নিজের স্বার্থটাই আসলে এখানে মুখ্য। আসলে বাস্তব হতে হবে তো আপনাকে, আপনি বাস্তব হতে হবে না। তাহলে আপনি আমাকে কি শিখাচ্ছেন আসলে? এগুলো দিয়ে আপনার যে পারপাস, যেন আপনার স্বার্থ অনুযায়ী আমার পড়াশোনা ঠিক হয়, নো, এটা কেন হবে? আমাকে তো আমার পড়াশোনা করতে হবে, এটা তো আপনার হেজিমনি থেকে বেরিয়ে আসবো। আপনি একটা ভুয়া আর্গুমেন্ট দিতেছেন, ও একটা সন্ত্রাসী, ও সন্ত্রাসী রাষ্ট্র কিনা এটা আমি বুঝবো, আমাকে আমার মতো করে বুঝতে দিবেন না? আমি আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝবো কেন? আপনি একটা হিন্দুত্ববাদ দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করবেন, আপনি এবার ওই বিরোধিতাটা দেখায় ভোট চাইবেন, এটি কি আমার স্বার্থ? নো, আমি তো ওপেনলি জিনিসটা বলতেছি। আচ্ছা, আরো এগুলো সাধারণ কারণটা এবার দেখেন যে 25 টন পেঁয়াজ আমদানি করেছি আমরা পাকিস্তান থেকে, করবো না? আপনি আমাকে 100 টাকা পেঁয়াজ খেতে ফোর্স করবেন, আমি যে চুপচাপ বসে থেকে দেখবো? আপনি যেখান থেকে সস্তা পাবো সেখান থেকে নিয়ে আসবেন, কারণ ক্রেতা আমার হাতে মানি আছে, অর্থ আছে। আমি কি পরোয়া করি তুমি দোকান বন্ধ করে দাও, আমি আরেক দোকানে যাবো, ঠিক আছে? ওকে, সেকেন্ড পয়েন্টটা শুনেন। আজকাল যেটা হয়েছে, আমেরিকানরা যেমন তাদের অস্ত্র বানাচ্ছে তুরস্ক, ঠিক তেমনি চাইনিজরাও পাকিস্তানের অনেকগুলা অস্ত্র ফ্যাক্টরি, হ্যান্ডহেল্ড অস্ত্র টাইপের যেগুলো, বা ধরেন একটা বড় প্লেনের স্পেয়ার্স যেগুলো, এই ছোট জিনিসগুলো ওরা শিয়ালকোটে ফ্যাক্টরি দিচ্ছে। এখান থেকে এবার চাইনিজ অস্ত্র কিনতে গেলে ও শিয়ালকোট থেকে আপনাকে এক্সপোর্ট করতেছে। সো অস্ত্র আমদানি প্রসঙ্গ চুক্তি হবে। প্লাস আরো একটা দিক আছে,
চাইনিজরা এরকম কিছু ছোটখাটো অস্ত্র আমাদেরকে দিচ্ছে, দিতে রাজি হয়েছে, যেটা আপনি জানেন বোধহয় আমাদের মেশিন টুলস ফ্যাক্টরিটা আর্মিরা চালায়। মেশিন টুলস ফ্যাক্টরি কিন্তু সবচেয়ে রিচেস্ট স্পেয়ার বানানোর একটা কারখানা। আইয়ুব খানের আমল তৈরি হয়েছিল অব্যবহৃত পড়ে আছে। আমি নিজে ভিজিট করে বলছি, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি ভিজিট করে কথাটা বলছি আপনাকে। সো ওরা মেশিন টুলস ফ্যাক্টরিতে এইটারও একটা এক্সেপশন, আর একটা চাইনিজ অস্ত্র বানানোর ফ্যাক্টরি এখানে করতে চায়। দ্যাট ইজ আওয়ার ইন্টারেস্ট। আমি সস্তায় অস্ত্র থেকে পাবো নিবো না। সো এটা পাকিস্তান কি পাকিস্তান, আর পাকিস্তান হচ্ছে তাতে কি এই গায়ে কি গন্ধ লেগে আছে? এগুলো আপনি হিন্দুত্ববাদী চিন্তা দিয়ে ব্যাখ্যা করলে তো আমি শুনবো না কথাটা। আপনি তো মনের ভিতর থেকে ঘৃণা করেন। আপনি এথনিক ঘৃণা, আপনি তো অপরাধী আসলে। এথনিক ঘৃণা করা কাউকে এথনিক্যালি ঘৃণা নিচে দেখানো এটা অপরাধ, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী অপরাধ, ইউএনএর আইন অনুযায়ী অপরাধ। আমি তো আপনার দ্বারা পরিচালিত করবো না, আমি আমার স্বার্থ দিয়ে কাজ করবো। ইভেন এখন তো তুরস্ক অস্ত্র বিক্রির জন্য বাংলাদেশে চেষ্টা করতেছে। এই শুরু থেকে বলতেছে এটাই আমাদের পলিসি, আমার স্বার্থ যেখানে আমি সেটাই করবো। আমি না চীনের ক্যাম্পের লোক, না আমেরিকান ক্যাম্পের লোক, আমি কোনো ক্যাম্পের লোক না, ইন্ডিয়ান কোনো ক্যাম্পের লোক। আমার ইন্টারেস্ট যেখানে আমার খুব করি আমি সেই অনুযায়ী স্বাধীনভাবে। স্যার একটু ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আপনি আসলে এই সরকারের কাছে কি কি সংস্কার আশা করেন ইন্টারিম গভর্নমেন্ট? দেখেন আমি খালি ডিটেলে বলবো না, আমি কিছু বলবো তাতে আপনি বুঝে যাবেন, আপনি নিজেই বলতে পারবেন কি কি সংস্কার করা। যেমন দেখেন আপনি আমাদের পুলিশ বাহিনীর দিকে তাকান। ওকে, সাধারণভাবে এনি গভর্নমেন্ট এমপ্লয়, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের বা পুলিশের যে এমপ্লয়ি, হাসিনা এমন ভাবে জিনিসটা কাজ করে গেছে যে আপনি প্রথম ফেজে, প্রথম পর্যায়ে মানে টপ দিক থেকে যদি আপনি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যদি সব বাদ দিয়ে দেন, স্টিল যেগুলো আওয়ামী লীগের ঢুকানো আছে এটা 3 জেনারেশন পর্যন্ত আপনি বাদ দিলেও ওই আওয়ামী লীগের লোকটাই থাকে। এইভাবে সে পালন দিয়ে গেছে। সেম গোজ টু সবচেয়ে বেশি করছে পুলিশে। ইভেন যেটাকে ওই যে বলে যে নবম গ্রেডের এমপ্লয় যেগুলো, সেগুলোর উপরে করছে, শুধু বিসিএস দেওয়াগুলা না, তার ইমিডিয়েট নিচের পোস্টগুলো যেগুলো সেগুলোকে কাজ করে গেছে। আপনারা খেয়াল করেছেন যে রাজশাহীর সারদা একাডেমি পুলিশ যেখানে ট্রেনিং দেওয়া হয়, সেখান থেকে দেখেন বাদ্যিতে সেগুলো বোধহয় 100-এর নিচের লোককে নেওয়া হয়েছে, বাকিদের সবাইকে বাদ দিয়েছে, আমাদের কিছু করার নেই। তাহলে এখন আসেন, এবার আসেন দেখেন এখনো যে কোনো পুলিশি অ্যাকশনে যেতে গেলে পুলিশের এনাফ জনবল নাই। এটা পূরণ করতে গেলে আমাকে আর্মিকে সাথে দিতে হচ্ছে। এর মানে বুঝতে পারছি যে সরকারি প্রশাসনিক দপ্তরটা একটা ফাংশনাল হয় না। আর আপনি কন্টিনিউয়াস চাপ দিচ্ছে আমার এখনই ইলেকশন চাই, এই জুনে ইলেকশন দিতে হবে। হোয়াট ইজ দিস? আপনি কাকে দিয়ে ইলেকশন করতে চাচ্ছেন? আপনি রাষ্ট্রের পুনর্গঠনের সুযোগ দিবেন না, সংস্কারের সুযোগ দিবেন না? তাহলে এবার সংস্কার কি দিচ্ছেন আপনি? আপনি এই আওয়ামী লীগের লোকটা দিয়ে দেখেন, কালকেও বলে পরশু একটা নিউজ আসছে, হাসিন নজরুল বলছে যে 80% এমপ্লয়ি প্রো আমেরিকার যেগুলা সেগুলো কাজ করতে চায় না, জায়গা দখল করে বসে আছে। এটা হাসিন নজরুলের মতন উপদেষ্টার মন্তব্য। তো আপনি এই অবস্থায় রেখে একটা ইলেকশন যাবেন কি করে? কত ফেল করে দিতে হবে। আপনি দেখেন এই যে রেলওয়ের যে ধর্মঘটটা হয়েছে, এখন খুঁজে দেখা যাচ্ছে যে আমার দেশে যে রিপোর্টটা হয়েছে এটা হলো রব্বানির দুলাভাই বোধহয় নাকি শ্বশুর। মানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা সাবোটাজ, একটা গোপন আন্তর্ঘাতমূলক কাজ করে এটাকে ধ্বংস করে দেওয়া, যাতে রাষ্ট্রটা ফাংশনাল না থাকে। সেই অবস্থায় আপনি এখন প্রেশার দিচ্ছেন এখনই ইলেকশন দিতে হবে। আপনার অ্যাডমিনিস্ট্রেশনটা আপনার জন্য কথা শুনে আপনার মতন করে এই আওয়ামী প্রভাবগুলো সব ধ্বংস করে দিতে হবে। আপনি এটা রেখে তো আর এটা চলতে পারেন না। আপনি সেখানে এই সংস্কারগুলো করতে দিবেন না, আর আপনি প্রেশার দিতেছেন আমাকে জুনের মধ্যে ইলেকশন দিতে হবে। হোয়াট ইজ দিস? আপনি আসলে চাচ্ছেন কি আসলে? তো আপনি যদি ন্যূনতম সংস্কার না করেন, হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে আপনাকে আপনি ইলেকশন করলে আপনি জিতবেন? কি ওই আওয়ামী লীগের এমপ্লয়ি গুলা আপনাকে হেল্প করবে? ওইটা বসে বসে আছে, আমি ওইটা ফেয়ার ইলেকশন বলে চালাবেন আপনি? সিম্পল হিসাব। আমাকে আর্মিকে কেন পুলিশের পাশে যেতে হবে? এটা তো চিহ্ন যে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয় নাই এখন পর্যন্ত। ইভেন 8ই আগস্টে ক্ষমতা নেওয়ার পর নেক্সট 2 মাস আমার বাড়ি আদাবর থানার কাছে, আদাবর থানা 5টা পুলিশ ছিল। কোন ধরনের কাজের একটা জিডি লিখতে গেলেও হয় না, একটা হারায় গেছে তার জন্য একটা জিডি করবে সেটা পর্যন্ত করা যায় না, কাগজে লিখে পাঠিয়ে দিচ্ছে বলে মোহনপুর থানায় যাবে, ওখান থেকে করায় নিয়ে আসে।
সো এই অবস্থায় আপনি এবং 15টা সিপাহী তখন সৈনিক, আর্মির সৈনিক থানার গার্ড দিতেছে। আপনি এই অবস্থায় আপনি প্রেশার দিতেছেন যে এখন ইলেকশন দেয় না কেন। সো এটা হলো আপনি একটা ছোট্ট অংশ দেখায় আপনাকে বললাম যে আসলে সংস্কারের জিনিস কি, সংস্কারের অর্থ কি আসলে। আপনি ওদিকে ইকোনমিক দিক থেকে দেখেন, আজকে সিপিডি হুমকি দিয়েছে যে আমরা এনাফ সংস্কার করি নাই, জিনিসপত্রের দাম বেড়ে আছে, তো এগুলো আমাকে ফেয়ার করতে হবে না। কন্টিনিউয়াস আপনার সচিবালয়ের সামনে সবাই যাওয়ার সুযোগ আছে বলে ইনি স্যার এগুলো নিয়ে কিছু বলেন না, লাঠি পেটা করে ভাগাই দেন। এত কোয়ার করে বলতেছে যে আপনাদের যে দাবি দেওয়া সেটা টেবিলে বসে কথা বলে না, তারা মিছিল করে আসবে, রাস্তা ব্লক করবে, এগুলো সহ্য করে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করা ঠান্ডা মাথায় করার চেষ্টা করতেছি। আর এটা সুযোগ নিয়ে ওই আওয়ামী লোকগুলো আনসার বিদ্রোহ থেকে আনসারের ক্যাডার গুলো থেকে শুরু করে একটার পর একটা বাহিনী পাঠিয়ে দিচ্ছে। এই এবাদতের টিচার দেখেন গত 30 বছর ধরে নাকি তারা সরকারি হয়নি এই আইন, তো তারা 30 বছর কোথায় ছিল? হাসিনা 16 বছর তাদের মাথায় আসে না, এটা এখন কেন রাস্তা ঘেরাও দিতে হবে? আর সব সমাধান এক্ষুনি পেতে হবে কেন? এখন এটা তাদের মানে এগুলো হচ্ছে সিমটম। আপনি যদি এগুলোর বিরুদ্ধে এগুলোকে নিয়ন্ত্রণে আনার মতন কন্ট্রোল যদি আপনার না থাকে তাহলে তো মুশকিল আসলে। সো এইটাই আমি সার কথা বলতে যাচ্ছি যে যতক্ষণ এই কন্ট্রোল গুলো না আসবে, প্রশাসনটা যতক্ষণ কন্ট্রোল করতে না জানবে, ততক্ষণ কোনো ইলেকশনের পরিবেশ তো আসবে না। আপনি চাইলেই ইলেকশন করতে পারবেন না। স্যার আরেকটা জানতে চাচ্ছিলাম যে বিএনপির যদি বর্তমান অবস্থান একটু বিবেচনা করা যায়, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, আসলে তাদের উপরে অনেক কিছু নির্ভর করছে, সামনে হয়তো তারাও ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপির রাজনীতি আমরা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি, বিশেষ করে ভারত গ্যাসের নীতিটা অনেকের চোখেই আসলে ধরা পড়ছে। আপনি এই জিনিসটা কিভাবে দেখেন যে বিএনপি তো বিগত 15 বছর আজকে একটু আগে হেজিমনির জন্য আসলে একটা সাপোর্ট, এটা নিয়ে আজকে একটু আগে অনেকগুলো ভিডিও করেছি আমি, মানে বাসায় ক্যামেরা নিয়ে আসছিল, আমি ইয়ে দিছি, একটু পরে হয়তো আপলোড করবো, দেখবেন ডিটেলটা। সার কথা মানে আপনাকে ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনিটাকে যদি মানে এই সবকিছুই হচ্ছে আসলে, বা বিএনপির দাবিগুলো যে ইমিডিয়েট ইলেকশন দাও, এগুলোই আসলে ইন্ডিয়ান হেজিমনিটা বিএনপির কাঁধে চড়ে ফিরে আসতে চাচ্ছে আসলে। সো ইট ইজ আ স্ট্রাগল অফ ইন্ডিয়ান হেজিমনি। ইন্ডিয়ান হেজিমনি আবার ঢুকতে পারবে কি পারবে না, এরই লড়াইটা চলতেছে আসলে। সো এটা যদি কন্টিনিউ করতে থাকে, আমার প্রেডিকশন হলো যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল আগামীতে ইন্ডিয়ান ইন্টারেস্ট কাঁধে করে নিয়ে এসে ক্ষমতায় আসতে পারবে না, আমি মনে করি। কোনোভাবে এটা বাংলাদেশে অ্যালাউ করবে না। এটা কিভাবে করবে আমি জানি না, কিন্তু আমি দেখি না এটা যে এরকম হতে পারবে। সো দ্যাট ইজ দ্য বটম লাইন। আচ্ছা, একটা জিনিস এই জায়গায় আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, একজন এক্সপার্ট হিসাবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার যদি জেনারেল কোনো পরামর্শ থাকে তাহলে পরামর্শ একটাই, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি, আগামী দিনের রাজনীতি, যেই রাজনীতিটা অ্যান্টি হেজিমনি না, অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনি নয়, সেই রাজনৈতিক দল একদম মার খেয়ে যাবে, একদম সেই রাজনীতি দল নিপাট হয়ে যাবে, উচ্ছেদ হয়ে যাবে বাংলাদেশের সমাজ থেকে। সো এটা বুঝে যদি রাজনৈতিক দলগুলো নিজেদেরকে সাজায় রাখে, তার ভবিষ্যৎ আছে। এবং যেই দলগুলো এই কাজটা করতে ব্যর্থ হবে, ফাঁক দিয়ে অপরচুনিটি দেখে ইন্ডিয়ান আন্ডারে চলে যাবে, সেই দলগুলো মার খেয়ে যাবে বলে আমি বিশ্বাস করি, স্ট্রংলি বিশ্বাস করি। স্যার শেষ প্রশ্ন আসলে আপনার কাছে রাখতে চাই, আপনারা একটা বিপ্লবে আছেন, আপনারা বিশেষ করে আপনাদের একটা গ্রুপকে যদি আমি ইন্ডিভিজুয়ালি ধরি, শাহবাগে 2013 সালে আপনাদের অবস্থান একটা ছিল, সেই জায়গা থেকে আপনার একটা ট্রান্সফরমেশন এসেছেন। এখন আসলে আপনাদের রাস্তাটা আসলে কেমন হতে যাচ্ছে সামনের বাংলাদেশে, বা আপনারা আসলে কোন দিক দিয়ে কাজ করতে চাচ্ছেন, বিশেষ করে পিনাকিদার কথা বলেন বা আপনার কথাই আমি যদি বলি, আপনারা আসলে কি চিন্তা করতেছেন বাংলাদেশ নিয়ে? না, আমি খুব পরিষ্কার করে দেখি, আমি মনে করি না যে ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে ফিরে আসতে পারবে, সক্ষম হবে, চেষ্টা করবে, কন্টিনিউয়াস চেষ্টা করবে, বড় বড় রাজনৈতিক দলের কান্দে চলে আসতে পারবে, তাদেরকে অফার করবে, এটা সেটা সুবিধা করবে, কিন্তু আমি বিশ্বাস করি না যে তারা এট দ্য এন্ড অফ দ্য ডে তারা সফল হবে, তারা প্রত্যেকে ফেল করবে। স্পেসিফিক্যালি বললে বিএনপি যদি এই লাইনটা কন্টিনিউ করে, তাহলে বিএনপি দল হিসেবে শেষ হয়ে যাবে। খালি একটাই সুযোগ থাকবে, শেষ বেলায় যদি পোল্টি মারে, যদি হাত ছেড়ে দেয়, তো বেঁচে যাবে। আর যদি সঠিক সময় থাকতে যদি হাত ছেড়ে দিতে মিস করে, তাহলে এই দলটাও শেষ হয়ে যাবে। জামাত ইসলাম এই দলটাও শেষ হয়ে যাবে, একই কারণ। এই জামাত ইসলাম ভেসিলেট করছে, আজকে যদি বলে যে সংস্কার পুরোটা করতে দিতে হবে, কালকে আবার বলতেছে না আমাদের ইমিডিয়েট ইলেকশন চাই। এটা হচ্ছে
So whatever the case may be, এই জিনিসটা একটু ইন্টারাপ্ট করছি স্যার। জামাতের যদি ডিসিশন আমি দেখি আর কি বিগত 4-5 মাস থেকে যেটা দেখছি যে জামাতের রাজনীতি একটা শিফটিং আছে। যেমন আমিরে জামাতের কথা যদি বলা যায়, তিনি সকালে একটা বলেন, এরপরে কয়েকদিন পর আবার চেঞ্জ হয়ে যান। সো এই জিনিসটা একটু আর কি, এই জিনিসটার কারণটা কি আসলে? একই কারণ, ওই ইন্ডিয়ানরা তাদের পকেটে হাত দিয়েছে। এখন যখন ওই পকেটটা ভারী লাগে তখন ওটার পক্ষে কথা বলে, আবার যখন মনে হয় যে এটা করলে মানুষের তো গ্রহণ করবে না আমাদেরকে, এর বিরুদ্ধে ক্যাম্পেইন হচ্ছে, তখন আবার এখান থেকে অন্যদিকে যায়। প্লাস এইটার সুযোগে ওদিকে এই বেসিলিটিং অবস্থাটা তৈরি হওয়ার পিছনে বিএনপিও দায়ী। আসলে আপনি খেয়াল করেন নিশ্চয়ই, ফেসবুক তো ভরে গেছে দুইটা পার্টির ঝগড়ার মধ্যে। এ ওর খারাপ দিকটা, দুর্বল দিকটা যদি সামনে নিয়ে আসে, তো এইবার জামাতও বিএনপির খারাপ দিকটা সামনে নিয়ে আসে। এই লড়াই তো চলতেছে। এটাও একটা কারণ আর কি, এই মানে আমরা দুদিকে আছি, মানে আমরা দেখাইতে যাইছি। পরে যে যদি জিজ্ঞেস করে যে তোমরা কি ইন্ডিয়ানরা যদি জিজ্ঞেস করে তোমাকে আমার সাথে ছিলা, সেগুলো হয়েছিল, এই যে দেখেন না এতগুলো লিস্ট দিব, এবং ডাক্তার তাহেরকে সামনে দিবে, এই যে উনি তো আমাদের প্রবক্তা। আর যদি দেখে যে না ইন্ডিয়ান পকেটে হাত ঢুকানোটা ভুল হয়েছে, তাহলে এবার তাহের সাহেবকে এক্সপেল করে দিবে হয়তো, আর নাহলে পিছনে রাখবে, সামনে বেরিয়ে বেরবে সব হিসেবে, এরকম একটা কিছু হবে। তো দুই দিকে হাত রেখে দেওয়া, দুই পকেটে হাত রেখে দেওয়ার মানে হলো যেটা কাজে লাগে ও ওটার পক্ষে, সবচেয়ে অপরচুনিস্ট বলতে গেলে, আসলে সুবিধাবাদী বলতে যাচ্ছে। এটার জন্য এগুলো হচ্ছে। এই জন্য আমি একদম মানে ফতোয়া বলতে পারি না কি, এটা আমার ফতোয়াটা হচ্ছে যে যারা যারা ইন্ডিয়ান হেজিমনি ফেরত আনার চেষ্টা করবে, ওই দল সহ এটা উচ্ছেদ হয়ে যাবে। বাংলাদেশ সমাজ এটা গ্রহণ করবে না। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ সমাজে এই প্রথম একটা প্রবল জনমত তৈরি হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি বিরোধিতা করার জন্য। সো ইটস নট ইজি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে। ইন্ডিয়া তাকে সাপোর্ট করছে বলে সে এখন এসে বলবে যে এখনই ইলেকশন চাই, আমার এখনই ইলেকশন দিতে হবে। আর আমি ইন্ডিয়ান সাপোর্টিভ কথা বলবো, হাসিনা ইলেকশন করতে পারবে কিনা জানি না, জনগণ ঠিক করবে। এই ধরনের ভেগ কথাবার্তা বলবো বলে আকার ইঙ্গিতে আওয়ামী লীগের পক্ষে কথা বলবো। আমরা আজকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। পাশাপাশি সবার প্রতি অনুরোধ থাকবে, প্রত্যাশা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছে, নিরপেক্ষতার সাথে বাংলাদেশের রাজনীতি আপনাদের কাছে ফুটিয়ে তুলতে প্রত্যাশা প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে। আপনাদের সমর্থন কিংবা আপনাদের সাপোর্ট আমাদের অত্যন্ত প্রয়োজন। আপনারা আমাদের পাশে থাকবেন, প্রত্যাশাকে দেখবেন।